নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকার সঙ্গে ট্যারিফ যুদ্ধে ভারতের যে পাল্টা চাল আমেরিকাকে প্রতিহত করার জন্য, সেটা বলা হচ্ছে যে এতটাই পারফেক্ট এবং এতটাই সুন্দরভাবে পরিকল্পিত যে সারা পৃথিবীর ওয়ার্ল্ড লিডার্সরা, ইকোনমিস্টরা, স্ট্র্যাটেজিস্টরা এটাকে কেস স্টাডি হিসেবে দেখছে যে কিভাবে ভারতবর্ষ এত পারফেক্টলি আমেরিকার চাপকে হ্যান্ডেল করে যাচ্ছে। এবং এটা কিভাবে করলো কি না কি পুরোটা বোঝার জন্য আমাদের শুরু থেকে শুরু করতে হবে। আমাদের প্রথমেই বুঝতে হবে যে ট্যারিফ এটা ভারতবর্ষের ওপর আমেরিকা চাপালো কেন। দেখুন, এই কেন বলতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে প্রথম টার্গেট ভারত ছিল না আমেরিকার। আমেরিকার যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হলেন, এবারে না, এর আগের বারে, তখন উনি রাষ্ট্রপতি হওয়ার পর একটা জিনিস খেয়াল করলেন যে ভাই, পৃথিবীর যত দেশের সঙ্গে আমরা বিজনেস করি, আমাদের কোথায় ট্রেড ডেফিসিট আছে দেখো। ট্রেড ডেফিসিট মানে কি? যে কোনো একটা দেশের সঙ্গে আমরা 10 টাকার কেনা বেচা করছি, তাহলে আমরা যেন 6 টাকার বেচতে পারি আর ওদের দেশ থেকে যেন আমরা 4 টাকার কিনি। তাহলে আমরা বেশি বেচলাম, তার মানে আমাদের লাভ হলো। আর যদি এটাই উল্টো হয়ে যায়, তাহলে আমরা সেই দেশের সঙ্গে ট্রেড ডেফিসিটে রয়েছি, সেটাকে আমাদের পাল্টাতে হবে। এটা করতে গিয়ে একসঙ্গে তো সব দেশকে নিয়ে পড়লে হবে না। উনি প্রথম টার্গেট করলেন চীনকে, কারণ চীনের সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট ছিল সব থেকে বেশি। মানে চীনের থেকে আমেরিকা প্রচুর জিনিস কিনতো, তুলনায় অল্প বিক্রি করতে পারতো চীনকে। ট্রেডের এই যে ডেফিসিট, এটা ডোনাল্ড ট্রাম্প নিজস্ব কায়দায় চীনকে হ্যান্ডেল করতে গিয়ে পড়লেন মহাবিপদে। কি কায়দা? কায়দা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আগের বারে, এবারের টার্মে নয়, চীনের ওপর লাগিয়ে দিলেন ট্যারিফ। যে চীন, তুমি তোমার দেশের জিনিসপত্র যদি আমেরিকায় বিক্রি করতে চাও, এত টাকা ট্যারিফ লাগবে। উদ্দেশ্য কি? চীনের জিনিসের ওপর যদি ট্যাক্স বা ট্যারিফ চাপিয়ে দেওয়া যায়, চীনের জিনিসটার দাম আমেরিকার মার্কেটে বেশি হয়ে যাবে। আমেরিকার সাধারণ মানুষ চীনের জিনিসটা কিনবে না, তুলনায় সস্তা অন্য দেশের কোনো জিনিস কিনে নেবে। তার ফলে চীনের জিনিস আমেরিকায় কম বিক্রি হবে, তার ফলে চীনের এক্সপোর্ট কম হবে, তার ফলে চীনের যে কোম্পানিগুলো সেগুলো লসে চলবে, সেগুলো প্রোডাকশন কমিয়ে দেবে, প্রোডাকশন বন্ধ করে দেবে, এবং বিজনেস যত বন্ধ হবে চীনের কোম্পানিগুলো থেকে ছাঁটাই শুরু হবে। ওভারঅল চীনে ইকোনমিক ডাউন আসবে, মানুষ চাকরি হারাবে, সরকারের ওপর চাপ বাড়বে, এবং চীন তখন বাধ্য হবে আমেরিকার শর্তে আমেরিকার সঙ্গে বিজনেস করতে, যে আমেরিকা, আমাদের ওপর থেকে ট্যারিফ তুলে নাও, আমরাও তোমাদের মাল কিনতে শুরু করে দেব। এই ছিল ডোনাল্ড ট্রাম্পের পলিসি। ডোনাল্ড ট্রাম্প খেলে দিলেন নিজের কার্ড। চীন কি করলো? চীন কিচ্ছু আমেরিকার প্ল্যান অনুযায়ী চীনের হয়নি। চীন সঙ্গে সঙ্গে আমেরিকা যেটুকু মাল বিক্রি করতো চীনে, ওই মালের ওপর উল্টো ট্যারিফ লাগিয়ে দিল। ভারত করছে না, ভারত শান্ত আছে, কারণ ভারত এখনো চীনের জায়গায় পৌঁছাতে পারেনি। ওজন বুঝে ভোজন যেটাকে বলে, চীন পারে ওটা, ভারতকে ওটা পারতে গেলে আরো 15 বছর ওয়েট করতে হবে। চীন পাল্টা আমেরিকার মালের ওপর ট্যারিফ লাগিয়ে দিল। আমাদের জিনিসে ট্যারিফ নাও, তুমি যেগুলো বিক্রি করো আমার দেশে সেগুলোকে আরো দামি করে দিলাম, যার ফলে আমেরিকার যে বিজনেস হচ্ছিল চীনে সেটাও ডুবলো। এবার আপনি বলবেন, স্যার চীনের বিজনেসও তো ডুবলো আমেরিকায়। দেখুন, চীনের বিজনেস আমেরিকায় ডুবলো ঠিক কথা, সাময়িকভাবে, কিন্তু চীন সারা পৃথিবী জুড়ে মার্কেট বানিয়ে ফেলেছে, এবং চীনের জিনিস ভারতের মার্কেটে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করলো। চীনা মাল আমরা বলি না, সস্তায় কম দামে সবকিছু পাওয়া যাচ্ছে, চীনা জিনিস, চায়না ব্যাটারি, চায়না ফোন, চায়না টুনি লাইট, সবকিছু। তো 150 কোটির বড় মার্কেট চীনের কাছে আছে, গোটা আফ্রিকা মহাদেশ আছে, ইউরোপ মহাদেশ আছে, চীনের নিজস্ব কনজাম্পশন আছে। উল্টো দিকে আমেরিকার থেকে চীনে কি জিনিস আসতো? আসতো এগ্রিকালচারাল জিনিস, সবজি, ফসল, ক্রপস। এবার চীন যখন ওটার উপর ট্যারিফ লাগিয়ে দিল, আমেরিকার হাত থেকে চীনের মতো 140 কোটি দেশের মার্কেট হাতছাড়া হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প পড়ে গেল উল্টো ফ্যাসাদে। এবার আপনার মাথায় একটা জিনিস আসছে, স্যার
আচ্ছা, চীন এবার সবজিগুলো কোত্থেকে পাচ্ছে? চীনের লোক কোত্থেকে খাচ্ছে? চীন নিজেদের যে চাহিদা সয়াবিন ইত্যাদি এগুলো সব ব্রাজিল থেকে নিয়ে চলে আসতে শুরু করলো। চীনের সমস্যা তো সলভ, আমদানি রপ্তানি বোধ, আমেরিকা তো পড়ল বিপদে। এইবার আপনাকে দেখতে হবে আমেরিকার ইন্টারনাল পলিটিক্সের দিকে। ডোনাল্ড ট্রাম্প দেখা যায় আমেরিকায় দক্ষিণপন্থী রাজনীতিবিদ। মানে কি? ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমাদের দেশে ইমিগ্রেশন, অবৈধ অনুপ্রবেশ এসব বন্ধ করতে হবে। আমেরিকা আমেরিকানদের জন্য, বাইরের দেশের লোক এসে আমাদের দেশে যেন গেড়ে না বসে। সেই জন্য আপনি দেখবেন আমেরিকার যে মানচিত্র, যদি আমেরিকার ভোটের পার্সেন্টেজ আপনি গুগল করেন এখন, আমেরিকার যে ভেতরের দিকের রাজ্যগুলো, সেন্টারের দিকের, সেখানে সব ডোনাল্ড ট্রাম্প সমর্থক বেশি। ডোনাল্ড ট্রাম্প জেতে, কারণ আমেরিকার ভেতরের দিকের অঞ্চলে যারা অনেক দিন ধরে আমেরিকান তারা আছে। আর আমেরিকার বর্ডারের অঞ্চলগুলোয়, মেক্সিকো বর্ডার কিংবা বিভিন্ন সমুদ্রের যে বর্ডারের অঞ্চলগুলো যেখানে নৌকা করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে যায়, ঢুকে বর্ডারিং স্টেটগুলোতেই ওরা বসতি বানায়, সেখানে জো বাইডেনের পার্টিরা জেতে। কারণ জো বাইডেনের পার্টিরা বলে না, আমাদের দেশেও যারা এসছে তাদেরকেও আমরা রাখবো, সবার কথা আমরা ভাববো। ওরা বামপন্থী মতাদর্শে চলে। এবার ডোনাল্ড ট্রাম্পের যে দক্ষিণপন্থী সমর্থকেরা, তারা জেনারেলি কৃষক শ্রেণীর মানুষ, ফার্মিং কমিউনিটি থেকে আসে। ক্লিয়ার এই অবধি? তাহলে ডোনাল্ড ট্রাম্পকে জিততে গেলে আমেরিকার ওই সেন্টার অঞ্চলের দিকে যে কৃষক মানুষরা আছে তাদের সমর্থন দরকার। কারণ যেগুলো বর্ডার স্টেট তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবে না। ক্লিয়ার? এবার কৃষকদের ভোটে জেতার জন্য ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু প্রমিস করেছিল। আমি আপনাদের ইনকাম বাড়িয়ে দেবো, আমাদের দেশেও যেমন চলে, কৃষকদের আয় দ্বিগুণ তিনগুণ করে দেব। এবার চীনের মতো বড় মার্কেট হাতছাড়া হয়ে যাওয়ার পর কৃষকদের সোয়াবিন আর বিক্রি হচ্ছে না, ইনকাম বাড়া তো দূরের কথা, ইনকাম কমে গেছে। এই ঘটনা যখন হলো, ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্লিয়ার, আমায় যদি ভোটে জিততে হয় বা পপুলারিটি ধরে রাখতে হয়, তাহলে আমেরিকার এই হিউজ কৃষিজ পণ্য এটাকে কোনো না কোনো দেশে আমাকে বিক্রির ব্যবস্থা করতে হবে। এবং চীনের অল্টারনেটিভ দেশ কোনো ছোট দেশ হতে পারে না, একটাই রাস্তা, ভারতবর্ষ। 140 কোটির মার্কেট হারিয়েছি চীনে, 150 কোটির মার্কেট পেতে হবে ভারতবর্ষ। ক্লিয়ার? কেন ইন্ডিয়ার ওপর ট্যারিফ? এবার ইন্ডিয়া কেন ইউএসের শাক সবজি, ফার্মিং প্রোডাক্টস এবং ডেয়ারি প্রোডাক্টস নিতে পারবে না? তার কারণ হচ্ছে আমেরিকা বেশ কিছু দশক আগে থেকে শুরু করেছে জিএম ক্রপস, মানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। আমেরিকার সায়েন্টিস্টরা দেখলো যে শস্যের মধ্যে যখন আমরা কিছু চাষ করি অনেক আগাছা হয় খেতে, সেই আগাছাগুলোকে নিড়িয়ে নিড়িয়ে তুলতে হয়। আর যদি ম্যানুয়ালি অত কষ্ট না করতে হয় তাহলে কিছু কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক স্প্রে করলে আগাছা তো মরে, সঙ্গে যে সবজিটা বসিয়েছি ও মরে যাচ্ছে। তাহলে উপায় কি? শস্যের বীজকে জেনেটিক্যালি মডিফাইড করে ল্যাবে এমন হাইব্রিড বানিয়ে দাও যাতে করে ওই শস্যটার বীজ থেকে যখন চারা বেরোবে তখন ওর ওপর স্প্রে পড়লেও ওর কিছু হবে না, ও ওটাকে সহ্য করে নেবে, আগাছা মরে যাবে। ফলে আমেরিকার কৃষকদের হিউজ উৎপাদন হবে। করা তো হলো। এইবার জেনেটিক্যালি মডিফাইড বীজ আমেরিকা থেকে যেই দেশে গেছে, ভারতবর্ষেও এসেছিল এক সময়, তখন যখন ভারতবর্ষে খাদ্যের ঘাটতি ছিল, কি দেখা গেছে? নাম্বার 1, জেনেটিক্যালি মডিফাইড যে ক্রপগুলো এলো বীজ, এই বীজকে সংরক্ষণ করা যায় না, প্রত্যেকবার কিনতে হয়। নাম্বার 2, এই বীজের যে শস্য, প্রথমবার আপনি স্প্রে করছেন, কিছু হচ্ছে না, আগাছা মরছে, পরের বার আগাছাও আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, স্প্রের পরিমাণ বাড়াতে হচ্ছে, কৃষকের খরচ বাড়ছে। নাম্বার 3, আপনি আপনার ক্ষেতে জেনেটিক্যালি মডিফাইড শস্যের চাষ করেছেন, পাশের ক্ষেতে অন্য একজন নর্মাল দেশি বীজের চাষ করেছে, তার শস্যও এফেক্টেড হচ্ছে। কি করে? কারণ
আপনার ক্ষেতের সর্ষের ওপর যে মৌমাছি পতঙ্গ এরা বসছে, এরা গিয়ে পাশের ক্ষেতের দেশি বীজের শস্যের ওপরও বসছে। নাম্বার 4, এই জেনেটিক্যালি মডিফাইড খাবার খেয়ে মানুষের মধ্যে ওবেসিটি থেকে শুরু করে হার্টের প্রবলেম এবং ইভেন ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এর ফলে বহু দেশে জেনেটিক্যালি মডিফাইড ক্রপসের প্রবেশ নিষিদ্ধ। তো ভারতবর্ষ যদি জিএম ক্রপসকে একবার নিতে শুরু করে, লাস্ট আরেকটা, ভারতবর্ষের আগেই যেটা প্রবলেম হয়েছিল, ভারতবর্ষ যেটা হিস্ট্রি থেকে শিখেছে, সেটা হচ্ছে এখন চাল, ধরুন আমাদের দেশি চাল 50 টাকা কেজি, জেনেটিক্যালি মডিফাইড চাল চলে এলো আমেরিকা থেকে 35 টাকা কেজি। আপনি কোনটা নেবেন? সাধারণ মানুষ দুদিন বলবে না 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 আমরা সব খাবো না, তারপর ক্যান্সার হোক যা হোক, যেটা কম দাম সেটাই খাবে। এবার আমার দেশের কোনো চাষি কি আর যেচে দেশি বীজের চাষ করবে? ধুর মরুগ্গে সব, জেনেটিক্যালি মডিফাইড বীজ নাও, চাষ করো, কম দামে মাল বেচো। এবার যেটা হবে, দেশি বীজ, দেশি উৎপাদন পুরো শেষ। আমেরিকার কন্ট্রোলে চলে এলো এদেশের খাদ্যশস্যের মার্কেট। এবার আমেরিকা ঠিক করবে আপনাকে বীজ পাঠাবে কিনা, কোন বীজের জন্য কোন স্প্রে হবে সেটা পাঠাবে কিনা। আমেরিকার হাতে আর একটা জিওপলিটিক্যাল উইপেন চলে আসবে, আমাদের কথা শুনছো না, বীজ বন্ধ, নে চাষ কর। কি করে করবেন? আপনার তো পুরো ইকোসিস্টেম পাল্টে গেছে। আমেরিকার পাঠানো খাবার মার্কেটে ছেয়ে গেছে, আপনার এখানে তো চাষই নেই, চাষ করবে কে? আমেরিকা যদি খাবার পাঠানো বন্ধ করে দেয়, পাঠাবো না আর চাল ভারতে। করেছে আমেরিকা 1965-তে যখন ইন্ডিয়া যুদ্ধে আছে, আমেরিকার কথা শোনেনি। 1966-তে আমেরিকা খাবার পাঠানো বন্ধ করে দিয়েছে, পাঠাবো না। এখানে তো অনেক লোক চাষ করা কমিয়ে দিয়েছিল, সেই সময় তারা শ্রমিক হিসেবে বিভিন্ন কলকারখানায় কাজ করতে চলে গেছিল, চাষবাস ছেড়ে দিয়ে। পাঞ্জাবের বহু কৃষক 1966-তে লিটারালি খাবার পাঠানো বন্ধ করে দিয়েছিল। সেই সময়কার যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তার মেয়ে ক্রিসমাসের সময় রিকোয়েস্ট করেছিল, ক্রিসমাস একটা ওদের কাছে তো বিশাল উৎসব, এই সময় ভারতে কিছু খাবার পাঠিয়ে দাও। মেয়ের রিকোয়েস্টে বাবা দয়া করে পাঠিয়েছিল। এটা ছিল অবস্থা। ওই ইতিহাস ভারত ভুলতে পারবে না যে ভাই একবার যদি কম দামি জিনিস এখানে ঢুকতে শুরু করে, এদেশের লোকেরা চাষ করা বন্ধ করে দেবে। কারণ এদেশের লোকেরা চাষ করলে সেটার দাম বেশি হবে, বেশি দাম দিয়ে কেউ কিনবে না, আলটিমেটলি কৃষকও চাষ করবে না। আমেরিকার উপর আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে যাব, যেদিন ওরা পাঠাবে না আমরা বিপদে পড়ে যাব। তো ভারত জিএম ক্রপস তো নেবে না। এক তো হিস্ট্রি আছে, 2 হেলথ, 150 কোটি লোকে ক্যান্সার হয়ে মরবে লাস্টে। আর একটা প্রবলেম হচ্ছে ডেয়ারি মার্কেট। আমেরিকার যারা কৃষক, কৃষক মানে কৃষক প্লাস পশুপালক, হাজার হাজার গরু মোষ আছে এক একজনের ফার্মে, তারা বিশাল বড় লোক, তারা গরিব কৃষক না। আমেরিকার কৃষক, ওরা ওদের গরু মহিষকে বেশি দুধের জন্য মাংসের বিভিন্ন পেস্ট, বিভিন্ন হাড়ের গুঁড়ো এই সব খাওয়ায়। এবার এই গরু বা মহিষের দুধ, সেটা যখন 50 টাকা লিটার, ধরুন এখন আমাদের এখানে মার্কেটে দুধ দেশি, আর 35 টাকা লিটার আমেরিকার যখন ক্যান চলে আসবে, আমরা তো কিনবো সব আমেরিকান। ননভেজ জিনিস খাওয়া গরুর দুধ, ওটা আমাদের পুজোয় কাজে লাগবে? ওটা আমাদের আস্থার সঙ্গে যাবে? ওটা একাদশীতে, পূর্ণিমায়, অমাবস্যায় কোনো এদেশের সনাতনী মানুষ সেটা গ্রহণ করবে? এদেশের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, আস্থা ভরসার সব কিছুতে আঘাত। এবং 7 কোটি ফ্যামিলি, পার ফ্যামিলিতে 5 জন থাকলে 35 কোটি মানুষ ভারতবর্ষে কৃষিকাজ এবং পশুপালনের সঙ্গে যুক্ত। যখন 35 টাকা লিটার দুধ পাওয়া যাবে, 50 টাকা লিটার দুধ কেউ কিনবে না। আর আপনারা দুদিন মনে হয় কিনবো, তারপরে সবাই কমেরটাই কিনবে। এই 7 কোটি মানুষ রাতারাতি, 7 কোটি ফ্যামিলি, 7 কোটি মানুষ না, এরা কোথায় যাবে? পুরো ভারতবর্ষের ইকোনমি ভেঙে পড়বে, গ্রামীণ ইকোনমি। যারা যারা যুক্ত এই টোটাল প্রসেসে, কেউ ঘি বানায়, কেউ দুধ বিক্রি করে, কেউ পনির তৈরি করছে, কেউ ছানা তৈরি করছে, ওই ছানা মিষ্টির দোকানে দিচ্ছে, হিউজ ইকোসিস্টেম, একটা দুটো না। সকালবেলা ফার্স্ট ট্রেনে, ভ্যান্ডারে, নর্মাল কম্পার্টমেন্টে ভর্তি করে সব সবজি যারা শিয়ালদা স্টেশনে নিয়ে আসছে, প্রচুর ফ্যামিলি চলছে এইভাবে। রাতারাতি অফ হয়ে যাবে, কারণ আরো সস্তায় সবজি আপনি শিয়ালদা মার্কেটে পেয়ে যাবেন,
আরো সুন্দর দেখতে, বড় বড় আমেরিকার জিএম ক্রপসের। তো এই জন্য ইন্ডিয়া তো বহুবার ধরে চাপ আজ থেকে আসছে না, রিসেন্ট আগের ঘটনা তো বললাম আপনাকে, সেই সময় থেকে চাপ আসছে, ইন্ডিয়া চাপ নিয়ে যাচ্ছে না আমরা তো মার্কেট খুলবই না, আমাদের এখানে শস্য এবং দুধ আপনারা বিক্রি করতে পারবেন না, আমরা আমাদের মার্কেট খুলব না। ডোনাল্ড ট্রাম্পকে বিক্রি করতেই হবে এবং ইন্ডিয়াতেই বিক্রি করতে হবে, কারণ চীন ওর হাত থেকে বেরিয়ে গেছে এবং ওর ভোটার বেস যারা কৃষক এবং পশুপালক তাদের মাথায় হাত হয়ে গেছে। তো ভারতও খুলবেই না মার্কেট, আর ডোনাল্ড ট্রাম্পও মার্কেট খুলিয়েই ছাড়বে। দুজনেই কেন এত মারাত্মক লেভেলের অ্যাগ্রেশন নিয়ে ঝগড়া করছে এবার বোঝা গেল। এবার এটা গেল প্রবলেম। এই প্রবলেমের সলিউশন ইন্ডিয়া কি বানিয়েছে, যেটা নিয়ে মেন চর্চা। ইন্ডিয়া হিসেব করেছে যে ভাই $48 বিলিয়ন হচ্ছে আসল গেম প্ল্যান। কেন? ভারত আমেরিকাতে প্রচুর জিনিস এক্সপোর্ট করে আর সার্ভিস এক্সপোর্ট করে। সার্ভিস এক্সপোর্ট করে মানে টিসিএস, কোনো কোম্পানি নাম শুনেছেন? আমেরিকার কোনো একটা হয়তো গাড়ি কোম্পানি, কটা গাড়ি তৈরি হচ্ছে, কটা গাড়ি শোরুমে যাচ্ছে, কটা গাড়ি বিক্রি হচ্ছে, কজন এমপ্লয়ি ঢুকছে, কজন এমপ্লয়ি কোন দিন ছুটিতে, একটা পোর্টালে মেনটেন হয়। এই যে সফটওয়্যার বা পোর্টালটাকে ডেলি চালাচ্ছে, এটা আমেরিকা কি করে, টিসিএস এইসবের মতো কোম্পানিকে দিয়ে দেয়, তোমরা এটাকে মেনটেন করো, তার বিনিময়ে নাও এই পরিমাণ টাকা তোমাদের আমরা মাসে দিয়ে দিলাম, আমাদের এসব হেডেক থাকবে না, আমরা গাড়ি বানাই, আমরা গাড়িতে ফোকাস করব। এবার ইন্ডিয়ান এই কলকাতায় সেক্টর 5-এ যেসব ছেলেমেয়েরা কাজ করে, ওরা টিসিএসে কাজ করছে, কোনো টিম 5 জনের টিম, তারা হয়তো আমেরিকার ওই গাড়ি কারখানার সফটওয়্যারটা সামলাচ্ছে সারাদিন, ঠিকঠাক রাখছে পুরো। তো এই যে আমেরিকা টাকা দিচ্ছে ইন্ডিয়াকে, ইন্ডিয়া টাকা পাচ্ছে, ইন্ডিয়া কি আমেরিকাকে কিছু বেচছে না, সার্ভিস বেচছে, কোনো জিনিস বেচছে না, সফটওয়্যারটাকে ঠিক রাখছে। এই যে সার্ভিস সেক্টর ইন্ডিয়ার, এখানে কোনো ট্যারিফ বসায়নি আমেরিকা, মিটে গেল। ট্যারিফ বসিয়েছে গুডসে, জিনিসে, গুডস অ্যান্ড সার্ভিস দুটো জিনিস হয়। গুডসের মধ্যে আমেরিকার যেগুলো দরকারি জিনিস, যেগুলোর দাম বেড়ে গেলে আমেরিকার সমাজে রাতারাতি বিদ্রোহ হয়ে যাবে, সেগুলোর আমেরিকা ট্যারিফ বসায়নি। স্মার্টফোন, ওষুধ, যেগুলো খুব আর্জেন্ট জিনিস, সেগুলো তো আমেরিকা ট্যারিফ বসায়নি, তো এগুলোও বেঁচে গেছে ইন্ডিয়া। ট্যারিফ বসিয়েছে কিসে? জুয়েলারি, টেক্সটাইল, এরকম আরো বিভিন্ন জিনিসে, জুতো, ফুটওয়্যার। তো এই জিনিসগুলো ভারতবর্ষ দেখেছে যেগুলো ট্যারিফ বসেছে, এরকম জিনিস টোটাল $48 বিলিয়ন আমরা আমেরিকাতে বিক্রি করি। এই মার্কেটটা আমাদের গেছে, পুরোপুরি গেছে এমন না, এখনো আমরা এক্সপোর্ট করছি, বাট এই জিনিসগুলোর আমেরিকার মার্কেটে দাম বেড়ে গেছে, যার ফলে হয়তো $18 বিলিয়ন বিক্রি হবে এখনো, যে আমি তো এই কোম্পানিরই নিই, এই কোম্পানিরই নেব, বাট $30 বিলিয়ন নেবেও না তারা, ধুর দাম বেড়ে গেছে নেব না। তো এই যে মোটামুটি আমি যদি ওভারঅলও ধরি যে কেউ নিল না দাম বেড়ে গেছে বলে, $48 বিলিয়ন মাল, এটাকে ইন্ডিয়াকে কোথাও একটা বেচতে হবে, এটা ইন্ডিয়া বুঝে গেছে। এবং ইন্ডিয়া চাইছে যে আমেরিকার সঙ্গে রাতারাতি কোনো ট্রেড ডিলে না আসতে, মেক ইট লং, দীর্ঘায়িত করো। কেন? কারণ ইন্ডিয়া যদি চাপে পড়ে আমেরিকার সঙ্গে রাতারাতি সলভ করতে যায়, ইন্ডিয়ার যদি তাড়া থাকে, যে তাড়ায় থাকবে সে ভুল স্টেপ দিয়ে দেবে, দাবার চাল। তো ইন্ডিয়া 4টে জিনিস জানে, কুল হয়ে বসে থাকো। নাম্বার 1, দেরি করাও, ডিলে করাও। যত ডিলে হবে আমেরিকার বিজনেসম্যানরাও তো দেখবে যে ভাই ভারতবর্ষের 150 কোটির মার্কেট, ভারতের সঙ্গে একটা যত তাড়াতাড়ি ট্রেড ডিল হয়ে যাবে, ভারতের মার্কেটটারও তো আমরা অ্যাক্সেস পাবো। তো আমেরিকার সরকারের তাড়া বাড়বে, ভাই 150 কোটির মার্কেট, আমাদের ওই ক্ষমতা আছে। 2, যত দিন যাবে আমেরিকাও এই ভয়টা মনে মনে পাবে যে ভারত আর দেরি হলে বিভিন্ন জায়গায় অপশান খুঁজে ফেলছে, ভারত ছোট 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 করে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, তারা যাতে ওদের দিক থেকে থাকে। 3, আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিয়ে যাচ্ছে যে ভারত আমাদের লং টার্ম পার্টনার, ছোটোখাটো ইকোনমিক 1 বছরের গোলের জন্য, 5 বছরের গোলের জন্য, 50 বছর পর যে পার্টনারকে দরকার হবে আমাদের চীনকে টক্কর দেওয়ার জন্য, তাকে হারিও না। আমেরিকার সরকারের ওপর চাপ বাড়ছে। 4,
আমেরিকাতে ট্যারিফের ফলে যে অসন্তোষ তৈরি হচ্ছে, তার ফলে আমেরিকার একটা চাপ বাড়ছে। চাপ ভারতের ওপরে রয়েছে, চাপ আমেরিকার ওপরে রয়েছে। ভারত দেখেছে যে বেশি চাপে পড়বে সে ভুল স্টেপটা দিয়ে ফেলবে। তো আমরা যেন কোনো রকমভাবে চাপে না পড়ি, আমরা তো রিল্যাক্সে থাকবো, দেরি করাবো, এবং আমেরিকার ওপর চাপ বাড়তে থাকুক। পারফেক্ট টাইমে আমেরিকা যখন বেশি চাপে পড়ে যাবে, আমরা পারফেক্ট চালটা দিয়ে দেবো এবং নিজেদের শর্তে আমরা ট্রেড ডিল করিয়ে নেব। এবার এই $48 বিলিয়ন হ্যান্ডেল করার জন্য ইন্ডিয়া কি করেছে? নাম্বার 1, একের পর এক ছোট ছোট দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ ইন্ডিয়া করে যাচ্ছে। নিউজিল্যান্ড, ওমান, পরপর চলবে এখন লিস্ট। উদ্দেশ্য, কোথাও 2 বিলিয়ন, কোথাও 5 বিলিয়ন, এরকম করে করে যদি আমরা 48 বিলিয়ন মেকআপ করে ফেলতে পারি, রিল্যাক্স, তোমাদের ট্যারিফে আমাদের ঘন্টা, কিচ্ছু হলো না। নাম্বার 2, ইন্ডিয়া খুব বুঝে শুনে রুপিকে ডেপ্রিসিয়েট করিয়ে যাচ্ছে। কারণ রুপি যখনই ডেপ্রিসিয়েট হয় তখন আরবিআই কি করে, নিজের যে ডলার আছে ফরেক্স রিজার্ভ, সেটাকে বিক্রি করে রুপি কিনে আনে বিদেশের মার্কেট থেকে। তো যখনই রুপি ইন্ডিয়া কিনে আনে, রুপির ডিম্যান্ড বাড়ে, রুপি আরও স্ট্রং হয়। ম্যানিপুলেট করা হয়, সব দেশই তাই করে। বাট জুলাই থেকে আরবিআই করছে না, বলছে রুপি যত পড়বে তত ভালো, পড়ুক পড়ুক পড়ুক, ঠিক আমরা পরে তুলে নেব। কেন? কারণ রুপির ভ্যালু কম হলে লাভ কি? ধরুন ইন্ডিয়ার তো এখন নতুন নতুন মার্কেট দরকার, এই $48 বিলিয়ন মাল বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য। ধরুন আমরা একটা মাল বেচবো, সেটা আমাদের হিসেবে দাম 80 টাকা, আমরা বেচবো ইউরোপের কোনো দেশে। ধরুন এই মুহূর্তে $1 ইকুয়াল টু 80 টাকা। তাহলে আমরা 80 টাকার মালটা ইউরোপকে দিয়ে ইউরোপের থেকে কত চাইব? $1 দিন, এই মালটা দিয়ে দিচ্ছি, আমরা তো 80 টাকা পেয়ে গেলাম, মিটে গেল, তাই তো? এইবার আমাদের মালটার দাম 80 টাকাই আছে, কিন্তু এখন রুপি হয়ে গেছে 90 টাকা $1 প্রেক্ষিতে। রুপি দুর্বল হয়েছে। আমরা এখন ইউরোপকে কি বলতে পারবো? আপনারা $1 দিয়ে আগে আমাদের থেকে তো 80 টাকার মাল পাচ্ছিলেন, 1 কেজি মাল। আমরা এখন আপনারা $1 দেবেন, আপনাদের বেশি দিতে হবে না, আমরা আপনাকে 1 কেজি 100 গ্রাম দিয়ে দেবো। কারণ আমাদের তো 80 টাকা কেজি মাল, 1 কেজি 100 গ্রাম 88 টাকায় হয়ে যাবে। আমরা দিই না ওকে 88 টাকার মাল, ও তো আমাকে $1 দিচ্ছে, $1 পেলে তো আমার 90 হয়ে যাবে আমাদের দেশের হিসেবে, তো আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, ইউরোপের লাভ হচ্ছে। ও $1 দিয়ে ও ইন্ডিয়ার থেকে বেশি মাল পাচ্ছে, ও লোভে পড়ছে, এবং ইন্ডিয়ান এক্সপোর্টারদের এখন এটা খুব হেল্প করছে। রুপি যত ডেপ্রিসিয়েট হবে, ইন্ডিয়ান এক্সপোর্টাররা বিদেশে গিয়ে বলবে, আরে যা দিতেন তাই দেবেন, টাকা বাড়াতে হবে না, আমরা মাল বাড়িয়ে দিচ্ছি। ইন্ডিয়া সুবিধা তুলছে এটার, সারা পৃথিবী অবাক নিজের রুপিকে কিভাবে ডেপ্রিসিয়েট করিয়ে ইন্ডিয়া গেম খেলছে এখানে। 3, ইন্টারনাল কনজাম্পশন। ভারত সরকার কি করলো? জিএসটি কাট করে দিল। তার ফলে কি হলো? 150 কোটির মার্কেটের কনজাম্পশন বেড়ে গেল, লোকজন বেশি করে কিনতে শুরু করলো জিনিসপত্র। তার ফলে এই যে $48 বিলিয়ন জিনিস যেটা আমাদের কোম্পানিতে তৈরি হচ্ছে প্রত্যেক মাসে, সেইটা ইন্ডিয়ান ইন্টারনাল কনজিউমাররাই অনেকটা কিনে নিচ্ছে। তাহলে 48 বিলিয়নের মধ্যে কিছু জিনিস যদি এফটিএ দিয়ে বিভিন্ন দেশে চলে যায়, কিছু জিনিস যদি নতুন নতুন মার্কেটে রুপির ভ্যালু কমে গেছে এই লোভ দেখিয়ে আমরা বেচে দিই, আর কিছু জিনিস যদি ইন্টারনাল মার্কেটেই চলে যায়, ব্যাস আমাদের খেলা হয়ে গেল। অ্যান্ড 4 নাম্বার জিনিস, এটা লং টার্মে ইন্ডিয়া করেছে, এটা রাতারাতি হয়নি। ইন্ডিয়া লাস্ট 10 বছর ধরে ইন্ডিয়াতে একটা বিজনেস ইকোসিস্টেম বানিয়ে নিয়েছে। আপনি খেয়াল করে দেখুন, আগের জেনারেশন, আমাদের সময় বাবা মারা বলতো চাকরি করবি, আমরাও জানতাম একটা চাকরি করতে হবে। আপনি আপনার পরিবারে, আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির কোনো গেট টুগেদারে নতুন জেনারেশনকে, জেন জিকে জিজ্ঞেস করুন কি করবি, কি বলবে দেখুন? 50% ছেলেমেয়ে বলবে বিজনেস করব, স্টার্ট আপ করবো, ফ্রিল্যান্সিং করব। কারণ বিজনেসই একমাত্র উপায় যেটা দিয়ে আপনি ইকোনমিকে বাড়াতে পারবেন, অন্য কোনো উপায় নেই। বিজনেসই একমাত্র উপায় যেটা দিয়ে জব ক্রিয়েট হবে, তবে না নতুন 10 জন লোক চাকরি পাবে। সরকার তো 150 কোটি লোককে চাকরি দিতে পারবে না, তা কে কার জন্য কি কাজ করবে? সবাই আইএস অফিসার, সেভাবে তো কাজ হয় না। এই যে বিজনেস ইকোসিস্টেম,
লোকজন এমবিএ করছে, বিজনেস নিয়ে কথাবার্তা হচ্ছে, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার মতো প্রোগ্রাম হচ্ছে, বিজনেসম্যানদের সম্মান দেওয়া হচ্ছে, বিভিন্ন কেন্দ্র স্তরে এবং বিভিন্ন রাজ্যের তরফ থেকে বিজনেস সামিট করা হচ্ছে, ইনভেস্টমেন্ট আনা হচ্ছে, বিজনেস বিজনেস বিজনেস। যে বিজনেসকে এতদিন খারাপ চোখে দেখা হতো, সেই বিজনেসকে সম্মানের স্তরে ইন্ডিয়া নিয়ে চলে আসতে পেরেছে লাস্ট 10 বছরে, যার ফলে নতুন বিজনেসও হু হু করে বাড়ছে। এই হলো কেস স্টাডি, যেটা দিয়ে ইন্ডিয়া টক্কর দিচ্ছে আমেরিকার ট্যারিফকে। এবং এই যে ট্যারিফ যুদ্ধ, এই ট্যারিফ যুদ্ধে আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশন দরকার দেশের জন্য। কোনো একজন আম্বানি, কোনো একজন রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, যে কোনো নেতা, যে কোনো বিজনেসম্যান, তারা লড়ে দেবে আমাদের হয়ে এমনটা ভাববেন না। আমাদের সবাইকে লড়তে হবে, 150 কোটি ভারতীয়কে। কি করে লড়বেন? ইকোনমি স্ট্রং করতে গেলে একটাই জিনিস করতে হবে, সহজ হিসেব বুঝে নিন। যত বেশি সম্ভব জিনিস বিক্রি করতে হবে বিদেশে, সেল করতে হবে, এক্সপোর্ট করতে হবে। আর সেল কি করে বাড়বে? আপনি যত বেটার সেলিং পিচ বা কমিউনিকেশন স্কিল রপ্ত করতে পারবেন। সোজা হিসেব, বিজনেসের একদম বেসিক থেকে বলছি আমি। আপনাকে তো আগে লোককে বোঝাতে হবে যে আপনার জিনিসটা কেন ভালো। পুরোনো দিনের পদ্ধতিতে বোঝালে হবে না, মার্কেটিং সেলসের স্টাইল পাল্টে গেছে। হ্যাঁ, একটা সাবধান বাণী করে দিই, আ গুড মার্কেটিং কিলস আ ব্যাড প্রোডাক্ট ইভেন ফাস্টার। আপনার জিনিস বা সার্ভিসে যদি দম না থাকে, সেটার যদি কোয়ালিটি না থাকে, তাহলে এসব করার থেকে না করা ভালো। কোয়ালিটি না থাকলে লোকে 3 মাস তো নেবে, 4 মাসের মার উঠে যাবে আপনার দোকান বা কোম্পানি। আবার শুধু কোয়ালিটি নিয়ে বসে আছেন, লোকের কাছে পৌঁছালেনি না, এমনিও দোকান বন্ধ হয়ে যাবে, কদিনই বা কাস্টমার ছাড়া আপনি চালাবেন। তো কোয়ালিটি নিয়ে আপনাকে নামতে হবে, আর অসাধারণ কমিউনিকেশন স্কিল দিয়ে লোকের কাছে পৌঁছাতে হবে, তবে আপনার বিজনেস চলবে। এবং এই কমিউনিকেশন স্কিল কেন আজকের দিনে এত দরকার? আপনি নতুন চাকরি খুঁজতে গেছেন, ইন্টারভিউতে তো কমিউনিকেশন স্কিলই লাগবে। আপনি নিজের চাকরিতে গ্রোথ চান, আপনার টিমের সঙ্গে, আপনার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে তো আপনার কমিউনিকেশনই লাগবে। আপনি নিজে বিজনেস করছেন, বিজনেসে গ্রোথ চান, আপনার ইনভেস্টর বা ক্লায়েন্টের সঙ্গে তো আপনার কমিউনিকেশনই লাগবে না। এবং আমরা কমিউনিকেশন স্কিলের যে ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি, সেই ট্রেনিং প্রোগ্রামে যারা ভালো করে আয়ত্ত করবেন, রপ্ত করবেন কমিউনিকেশন স্কিল, যাদের ইচ্ছা আড্ডা 24/7 আমার কোম্পানিতে আমার সঙ্গে আমার কলিগ হয়ে জব করার, তাদেরকে আমরা আমাদের কোম্পানিতে জব দিয়ে দেব। প্রথমে ইন্টার্নশিপ, তারপর জব, এক্সাম কাউন্সেলর পোস্টে। যারা একদম ফ্রেশার তাদেরই দরকার হবে। যারা কোনো জব করছেন তারা কমিউনিকেশন স্কিল শিখে নিজের কোম্পানিতেই আরও গ্রো করুন। যারা বিজনেস করছেন তারা নিজের বিজনেসই আরও বড় করুন। যারা এখন বেকার, জব খুঁজছো, তোমরা বাচ্চারা, আপনাদের সন্তান, ছেলে মেয়ে, ভাই বোন কেউ থাকলে তাদের জন্য আড্ডা 24/7-এরই জব ওপেনিং হয়ে যাবে আমাদের কোম্পানিতে। এবং একটা জিনিস আমি আবার বলবো, আপনার বিজনেস ভালো হবে না একটাই হিসেবে, আপনি ভালো সেল করতে পারবেন একটাই হিসেবে, যদি আপনার সত্যিকারের নেচার থাকে হেল্প করার। আপনি প্রচুর জায়গায় যান, শোরুমে যান, জিনিসপত্র কেনেন, এসি, ফ্রিজ, টিভি, এটা ওটা, ফোন সেটা। কিছু সেলস পার্সন থাকে না, যাদের উদ্দেশ্য থাকে আপনাকে সেল করার। দাদা এটা নিয়ে নিন, এটাই ভালো হবে, ওর হয়তো ওটাই বিক্রি করতে হবে, ভালো হবে। আপনাকে বুঝিয়ে দিল, আপনি নিয়ে নিলেন। আপনি সেকেন্ড দিন যাবেন, যদি আপনি বাড়িতে এসে দেখেন ব্যবহার করে জিনিসটা ভালো না, বা যেটা আপনাকে দিয়েছে ওটা বেশি দামি হয়ে গেছে, অতটা দামি না নিলেও হতো। আপনি কবার ঠকবেন? একবার, দুবার, আর কিন্তু আপনি ঠকবেন না। আপনার পরিবারেরও কেউ ওখানে আর দ্বিতীয়বার যাবে না। 2 মাস বিজনেস হবে, 4 মাস হবে, তারপর দোকান বন্ধ হয়ে যাবে। কিছু সেলস পার্সন থাকে যারা কনফিউজ করে দেয়। আমি কদিন আগে গেছিলাম, নাম বলছি না, কারণ সেখানে স্কিল বাংলারই একজন দর্শকের সঙ্গে দেখা হলো, সেও সেলসে কাজ করছে। সেই ভাইটির সঙ্গে আমার কথা হয়নি, তার টিমের অন্য একজন। টিভি নেব, আমাকে 20 রকম কোম্পানির 20টা স্পেসিফিকেশনের টিভি দেখিয়ে বললো সবই ভালো। আরে আমি তো গেছি একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য, আমাকে কনফিউজ করে ছেড়ে দিল। ভালো ছেলে, সব সত্যি কথাই বলল, সেল করার কোনো তাড়া ছিল না, কিন্তু ও যা বললো তাতে করে আমি নিলাম না ওর থেকে জিনিসটা। কার থেকে আমি নেব? আমি নেব বাপ্পাদার থেকে। স্যার বাপ্পাদাকে?
ইনি বাস্তব জীবনের একজন মানুষ, আমি ওনার অনুমতি না নিয়েই ওনার নাম ইউজ করছি। রানীকুঠি, টালিগঞ্জের কাছে একটা জায়গা রানীকুঠি। টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে নেমে একটা অটো 10 টাকা ভাড়া নেয়। রানীকুঠি মোড়ে খোসলা ইলেকট্রিক আছে, খোসলা ইলেকট্রনিক মনে হয়, খোসলা। ওই খোসলার শোরুমের রানীকুঠি খোসলা লিখে আপনি সার্চ করুন গুগলে, রিভিউতে যান, অনেক সেলস পার্সন আছে, বাপ্পাদার নাম নিয়ে রিভিউ আছে প্রচুর। এবং আমি আমার ফ্ল্যাটে যাবতীয় জিনিস কিনেছি, 90% জিনিস রানীকুঠি খোসলা থেকে নেওয়া, রানীকুঠি খোসলার জন্য না, বাপ্পাদার জন্য। এবং আমি গেলে বাপ্পাদা হয়তো অনেক ভেতরে রয়েছে, সব থেকে বিজি ওখানকার সেলস পার্সন, সামনে 8-10 জন, স্যার কি চাই, বাপ্পাদা, স্যার বলুন না কি চাই, বাপ্পাদাকে একটু ডেকে দিন। বাপ্পাদাকেই আমরা খুঁজি, আমি, আমার মিসেস, আমাদের পরিবারের যে কেউ হোক। কারণ এই লোকটার স্পেসিফিকেশন কি, আপনার কি লাগবে বলুন, আচ্ছা আপনার এই লাগবে, আপনার বাজেট কি চাইছেন বলুন, আচ্ছা আপনার এই বাজেট, এই তিনটে আপনাকে দেখাচ্ছি, আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী এটা 1, এটা 2, এটা 3। বেস্ট গাইডেন্স, হেল্প, আমি তো এটাই চাই, যে আমাকে বেশি টাকার জিনিস বিক্রি করার জন্য উদ্গ্রীব হবে না। আমি ওনার কাছে মনে হয় 10-12 বার বিভিন্ন জিনিস নিয়েছি, 10-12 গুণ বিক্রি ওনার হয়ে গেছে। কারণ প্রথমে আমায় ঠকায়নি, যে আমায় কনফিউজ করবে না, পুরো শোরুমের মধ্যে থেকে 3টে মাল আমার বাজেট এবং দরকার অনুযায়ী এনে লিস্ট করে দিল। এটা কমিউনিকেশন স্কিল, জাস্ট একটা বললাম। এবার তো এর A to Z পুরো আপনাকে শেখানো হবে, ট্রেনিং দেওয়া হবে। এই দুটো জিনিস থাকলে লাভ হবে না জীবনে, হেল্পিং নেচার হতে হবে, কনফিউজ না করে, লাভ হয়ে যাবে জীবনে। তো যারা যারা চাইছেন কমিউনিকেশন স্কিল প্রোগ্রামে জয়েন করবেন, অনলাইনে হবে, বাড়িতে বসে করতে পারবেন, ল্যাপটপ ডেস্কটপ লাগবে না, আপনার ফোন থেকে হয়ে যাবে। আমাদের আড্ডা 24/7-এর যিনি ট্রেনার, এক্সাম কাউন্সিলরদের, তিনি আপনাদের শেখাবেন। 23শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, বাট আজকেই এনরোল করে নিন। কেন বলুন তো? কোর্সের ফিস 6,250 টাকা, আমি ম্যানেজমেন্টকে বলে রেখেছি প্রথম 100 জনের জন্য এটা 4,500 টাকা করতে হবে, এবং 4,500 টাকাতে আপনারা এখন যারা ভর্তি হচ্ছেন তারা এনরোল করে নিতে পারবেন। এক্ষুনি আমার টিমকে আপনারা কল করুন, এইটা হচ্ছে আমার টিমের নাম্বার, কল করে যাবতীয় যা কিছু জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করে নিয়ে ব্যাচে এনরোল করে নিন। অল দ্য বেস্ট।